like a solution. আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেরি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক অধ্যায় 11 জিনতত্ত্ব বিবর্তন। তো এই অধ্যায় দুটি অংশ বিভক্ত, একটা হচ্ছে জিনতত্ত্ব, আরেকটা হচ্ছে বিবর্তন। তো এই চ্যাপ্টারটা আর কি ইনফরমেশন বেসড রিলেটেড, বেসিক অত কিছু নাই। তো চলো শুরু করি। আজকে আমাদের প্রথমে জিনতত্ত্ব পড়বো, পরে বিবর্তন অংশটা পড়বো। আচ্ছা, তো এখান থেকে কিছু পড়ার নাই, জিনতত্ত্ব থেকে আসো। এখান থেকে খুবই ইনফরমেশন বেসড, মানে মুখস্থ করার বিষয়ের মতো আসছে, ঠিক আছে। যে জেনেটিক্সের এই সংজ্ঞাটা আর কি যারা এইচএসসি পরীক্ষার্থী দেখতেছো আমার ভিডিওটা, তাদের জন্য এই সংজ্ঞাটা লাগবে। আর উইলিয়াম বেটসন জেনেটিক্স শব্দটি প্রচলন করেন, এটা এমসিকিউ হিসেবে আসতে পারে। এমসিকিউ হিসেবে এটা আসবে। জেনেটিক শব্দটি গ্রিক শব্দের মূল রূপ জেন শব্দ থেকে উদ্ভূত, যার প্রকৃত অর্থ হলো পরিণতি স্বরূপ ঘটা অথবা কোনো কিছুতে উদ্ভূত হওয়া। এই শব্দের অর্থটা পড়তে হবে আমাদেরকে, ওকে। এই অর্থটা যে পরিণতি স্বরূপ ঘটা বা কোনো কিছুতে উদ্ভূত হয়, এটা আমাদের পড়তে হবে। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। তারপরে এখান থেকে আমাদের কি পড়তে হবে, এখান থেকে এটা আর কি রিডিং পড়বা, তাও বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, নিজে আসো। গ্রেগর জোহান মেন্ডেলকে আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয়, এটা আমাদের পড়তে হবে। কিন্তু যে কাকে আধুনিক জিনতত্ত্বের জনক বলা হচ্ছে, এটা আমাদেরকে পড়তে হবে। কাকে বলা হচ্ছে? গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হচ্ছে। আচ্ছা, তারপরে মেন্ডেল কে ছিলেন? আচ্ছা, যাই হোক, আধুনিক জিনতত্ত্বের জনক বলে পরিচিত গ্রেগর জোহান মেন্ডেল আর কি অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। এই ধর্মযাজক যে ছিলেন, এটা একটু পড়ো, ঠিক আছে, এমনি যাইনো আর কি। এখানে তার জীবনের যে ঘটনা বলি, এখানে সেটাই বলার চেষ্টা করছে। আর দীর্ঘ 7 বছর বিভিন্ন মটরশুটির উপর বিভিন্ন পরীক্ষা করে তিনি দুটি সূত্র আমাদের প্রবর্তন করে। সেই সূত্রগুলো আমরা পড়ব। যে সূত্র আবিষ্কার করেন সেটাকে মেন্ডেলিজম বা মেন্ডেলের সূত্র বলা হয়। যাই হোক, তিনি হচ্ছে অস্ট্রিয়ার ব্রুন শহরে অবস্থিত গির্জায় শিক্ষা নির্বিশেষে ছিলেন। অস্ট্রিয়ার ব্রুন শহরে, এটা একটু দাগায় রাখো, তাও এটা বেশি পড়বা না আর কি। আচ্ছা, আমি এটা মুছে দিই যেহেতু বেশি পড়তে হবে না। তারপরে আসো 34 প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করে, এটাও পড়তে হবে না। 7 বছরের, এটাও পড়তে হবে না। তারপরে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে যে প্রকাশ হয়, এটা তোমার মানে দেখো, এটা পড়ো। তারপরে আসো 1884 সালের 6 জানুয়ারি তার সূত্রগুলোর প্রতিষ্ঠা লাভের অনেক আগেই মেন্ডেল মৃত্যুবরণ করেন। আচ্ছা, যাই হোক, কবে মৃত্যুবরণ করে এগুলোর দরকার নাই, ঠিক আছে, এগুলোর দরকার নেই। আচ্ছা, যাই হোক, নেক্সট স্লাইডে আসো। তারপরে আসো যে বিজ্ঞানীরা আর কি মেন্ডেলের সূত্রটাকে পুনঃপ্রতিষ্ঠিত করেন, তাদের নাম বলা হয়েছে। তাদের নাম ছিল আর কি হুইগো ডা ভ্রিস, তারপরে জার্মান বিজ্ঞানী অধ্যাপক আছে কার্ল লরেন্স, ঠিক আছে। তারপর অস্ট্রিয়ার বিজ্ঞানী এরিক চেমার্ক। আচ্ছা, এই 3 জনের নামটা পড়ো, ঠিক আছে। এই 3 জনের নামটা পড়ে, যেহেতু 3টা জিনিস যেহেতু মেডিকেলি ইম্পর্টেন্ট। আর বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখার বিকাশ ঘটে। আচ্ছা, যাই হোক, এটা হাবিজাবি কথা লিখে রাখছে। আসলে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স পড়ি। এখানে কি বলছে? মেন্ডেলের বিপরীত বৈশিষ্ট্যযুক্ত 2 ধরনের মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। এদের মধ্যে একটা ছিল লম্বা আর একটা ছিল খাটো। এটা আর কি তোমরা যারা সৃজনশীল মানে লিখবা, সৃজনশীলের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা বোঝাটা সৃজনশীল লেখার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, আমি যেহেতু মেডিকেল অ্যাডমিশন বিশেষত টার্গেট করতেছি, সো আমি ওইদিকে না যাই। তারপরে লেখো যে প্রথম বংশধরে যে সবাই লম্বা হয়, তারপরে হচ্ছে দ্বিতীয় বংশধরে হচ্ছে লম্বা আর খাটোর অনুপাত 3:1, 7 জোড়া। তারপরে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে যে কাজ করছে, এটা একটু দেখো। 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে মেন্ডেল কাজ করছে, এটা দেখো, ঠিক আছে। প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ে সংকরায়ন ঘটাইছে। সেই সংকরায়ন ঘটানোর পরে দেখছে যে
এরকম আসে আর কি, ঠিক আছে। যে উপরোক্ত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাইছে, সেই চালানোর পরে 2টা মেন্ডেলের সূত্র দিছে, যেটাই মেন্ডেলিজম হিসেবে পরিচিত। নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইডে এখানে কি বলছে, এখানে বলছে যে এখান থেকেও আর কি মেনলি পড়ার কিছুই নাই, কিন্তু ম্যাটের গাছ মানে পরীক্ষার জন্য এই যে মেন্ডেলের গবেষণা ও ফলাফল সামগ্রিকভাবে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স নামে পরিচিত, এটা পড়ো। আর মটর গাছই কেন মেন্ডেল বেছে নিছে সেটা পড়বা, যে মটর গাছ তোমার 1 বর্ষজীবী, খুব সহজেই বাগানের জমিতে টবে ফলানো যায়। তারপরে হচ্ছে তোমার মটর গাছের তোমার প্রতিটি জনের আয়ুষ্কাল স্বল্প, উভলিঙ্গ, স্বপরাগী। এখানে কি দিবে জানো, এখান থেকে যেটা দেয় 1 বর্ষজীবীকে তোমার বহুবর্ষজীবী বানায় দেয়, স্বপরাগীকে উপপরাগী বানায় দেয়, ঠিক আছে। বা উভলিঙ্গকে তোমার একলিঙ্গ বানায় দেয়। যে কোনটি ম্যান্ডেল এই মটরশুঁটি মানে পরীক্ষার জন্য ম্যান্ডেলের মটরশুঁটি গাছ বেছে নেওয়ার কারণ নিচের কোনটি নয়। এখান থেকে পরে যে অপশনে এইগুলো দিয়ে রাখবে, এগুলো দিয়ে রাখার পরে দিয়ে রাখবে যে উভলিঙ্গ না দিয়ে দিবে একলিঙ্গ, বা 1 বর্ষজীবী না দিয়ে লিখে রাখবে তোমার হচ্ছে যে তোমার বহুবর্ষজীবী। তো এইভাবে আর কি প্রশ্নগুলো করবে, তো ওইভাবে একটু দেখো। তারপরে আচ্ছা, তারপরে সাফল্য কৃতকার্য হওয়ার কারণ, এটা পড়তে হবে না। আচ্ছা আসো, কিন্তু এখানে তুমি একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে মানে এই যে 3 নাম্বার পয়েন্টটা যেটা, সেটা পড়বা যে প্রতিজোড়া জিন একটি জিন অন্য জিনের উপর প্রকট ছিল। তারপরে 4 নাম্বারটা পড়বা। 4 নাম্বারটা কি বলছে, যে ডিপ্লয়েড কোষে, মটরশুঁটি ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে। এই জিনিসটা পড়বা, এই যে এই 3 আর 4 নাম্বার পয়েন্টটা পড়বা, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো নেক্সট স্লাইডে যাই। তো এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে আর কি মূলত এগুলো সব বেসিক, ঠিক আছে। বেসিক জিনিস হলে আমি কিছু পড়াই দিচ্ছি, যেমন ফ্যাক্টর বা জিন আর ফ্যাক্টর কথাটা যে তোমার একই। তো এখান থেকে আর আমি বুঝতে পারতেছি যে ফ্যাক্টর আর জিন একই কথা। জীবের বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণের এককে বলা হয় জিন, আর এই জিন হচ্ছে তোমার বংশগতির ধারক এবং বাহক। এটা আমরা তো জানি, এটাও প্রশ্ন আসে যে বংশগতির ধারক আর বাহক কী। তারপরে লোকাস আসো, ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানের নাম হচ্ছে লোকাস। নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো সমসংখ্যক ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে। অ্যালিল বা অ্যালিলোমর্ফ সমসংখ্যক ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থান করে। নির্দিষ্ট জিন জোড়ার একে অপরটি হচ্ছে তোমার অ্যালিল। যেমন ধরো যে এই যে একটা জিন মানে ক্রোমোজোম, তো এই ক্রোমোজোমটা তুমি এখানে জুম আউট করো, এই যে তোমার সেন্ট্রিওলের সাথে যে ক্রোমোজোম, এইখানে তোমার জিনগুলো এরকম প্যাকেট আকারে ভাগ করা থাকে। তো ভাগ করা থাকে যে জিনিসগুলো না, এই জিনিসটুকুকেই বলা হয় একটা অ্যালিল, এই জিনিসটাকেও বলা হয় অ্যালিল, একে অপরের অ্যালিল বলা হয় এই জিনিসটাকে। যে মানে এইখানে যে মানে প্যাক ভাগ করা আছে, এই 1 2 3 4 5, এই 2 সেট মানে 2 পাশে থাকে। তো এই প্রথমটার মনে করো যে অ্যালিল বলা হবে, আবার এই প্রথমটাকেও আবার এই 1 নাম্বারটার অ্যালিল বলা হবে। মানে একই রকমের জিন দুই পাশে 2 হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে থাকে, এটাকেই বলা হচ্ছে তোমার অ্যালিল, ঠিক আছে। বোঝাইতে পারছি। তারপরে হোমোজাইগাস কি বলছে, যে কোনো জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী তোমার অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজাইগাস বলে। অ্যালিল দুটি যদি একই প্রকৃতির হয়, যে বললাম না, এই অ্যালিল দুটি যদি ওই একই জিনিস আর কি, যে টি হলে সেটা লম্বা, ঠিক আছে, আবার টি হলে সেটা খাটো, ঠিক আছে, এরকম এই দুইটাই হচ্ছে তোমার হোমোজাইগাস। যেমন এই যে বিবি, ঠিক আছে দেখা যাচ্ছে না, এইটাই একই, ঠিক আছে, সেটাই হোমোজাইগাস। আর হেটারোজাইগাস কোনটা, এই যে টি, একটা হচ্ছে বড় হাতের টি, আরেকটা ছোট হাতের টি, তার মানে কি একই রকম অ্যালিল না, তাই কি সেটা হেটারোজাইগাস। আর প্রকট বৈশিষ্ট্য কি,
প্রকট বৈশিষ্ট্য হচ্ছে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীব সংকরণ ঘটালে F1 জনিতে সৃষ্ট হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। ঠিক আছে, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, যেটা অপ্রকাশিত থাকে, আর যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট। আর জিনোটাইপটা দেখো, জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে বলা হয় জিনোটাইপ। আমি যেটুকু মানে বক্সের মধ্যে দেখাচ্ছি সেটা সেই জায়গাটা আর কি বেশি হাইলাইট করতে চেষ্টা করবা। ফিনোটাইপ জিনিসটা কি, বাহ্যিক লক্ষণ যে জিনিসটা সেটাই হচ্ছে তোমার ফিনোটাইপ। ঠিক আছে, বাহ্যিক লক্ষণটাই তোমার ফিনোটাইপ। আর প্যারেন্টাল জেনারেশন এবং অপত্য বংশ, প্যারেন্টাল জেনারেশন এবং ফিলিয়াল জেনারেশন কোনো ক্রসে অব্যবহৃত যে প্যারেন্টাল জেনারেশন বা P1 উৎপন্ন জেনারেশন অপত্য। আচ্ছা, এই জিনিসটা মানে কিছু নয়, এই জিনিসটা অত বেশি পড়ার দরকার নেই। এক সংকরণ বা মনোহাইব্রিড ক্রস, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি কাজ করে দেখি কি হয়েছে না হয়েছে, সেটা হচ্ছে তোমার এক সংকর বা মনোহাইব্রিড ক্রস। ঠিক আছে, আর যদি দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে, সেটা হচ্ছে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস, যেটা আমাদের পরের পৃষ্ঠাতে আছে, নেক্সট স্লাইডে আছে। তো আমরা সেখানে যাই। তো এখানে বলছে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে তোমার হচ্ছে জনুক্রমে জনন ঘটানো হয়। টেস্ট ক্রস হচ্ছে কি, F1 বা F2 জনের বংশধরগুলো হোমোজাইগাস বা হেটারোজাইগাস তা জানার জন্য এটা টেস্ট ক্রস করা হয়। হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস সেটা জানার জন্য তোমার টেস্ট ক্রস করা যায়। আর ব্যাক ক্রস কি, F1 জনুর পিতামাতৃ বংশীয় একটা জনুর হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশীয় এক সদস্যের সঙ্গে সংকরণ করা হয়। আর জিনোম কি, জিনোমের কথা কি বলছে, তোমার জিনোম একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে বলা হয় তোমার জিনোম। ঠিক আছে, আমার এক ফ্রেন্ডের নাম ছিল জিনোম। ঠিক আছে, একটি জনন কোষের ক্রোমোজোমে বিদ্যমান জিনের সমষ্টিকে বলা হচ্ছে জিনোম। আচ্ছা, তারপরে মেন্ডেলের সূত্র আসো। মেন্ডেলের সূত্রে কি বলছে, মেন্ডেলের প্রথম সূত্র, এক সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এই সূত্রকে মনোহাইব্রিড ক্রস বা জননকোষ বিশুদ্ধতার সূত্র বা পৃথকীকরণ সূত্র বলা হয়। দ্বিতীয় সূত্রটি কি বলছে, তোমার দ্বিতীয় সূত্রকে স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র বলা হয়। এই জিনিসটা মনে রাখবা যে মনোহাইব্রিড ক্রসকে জননকোষ বিশুদ্ধতার সূত্র বলা হয় বা পৃথকীকরণ সূত্র বলা হয়। আর দ্বিতীয় সূত্রকে বলা হয় যে তোমার স্বাধীনভাবে বন্টনের সূত্র বা মিলনের সূত্র। এই জিনিসটা মনে রাখবা। ঠিক আছে, এই জিনিসটা মুখস্থ করবা। ঠিক আছে, অবশ্যই মুখস্থ করবা। প্রথম সূত্রের আরেকটা নাম কি, মনোহাইব্রিড ক্রস, যেটাকে আরেকটা নাম হচ্ছে জননকোষ বিশুদ্ধতার সূত্র, আরেকটা হচ্ছে নাম হচ্ছে পৃথকীকরণ সূত্র। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। এখান থেকে কি বলছে, এখান থেকে কি পড়বা, এখান থেকে আর কি এইখানে যে ফিনোটাইপ জেনোটাইপের এই জিনিসগুলো আর কি বেশি দেখতে হয়, যে অনুপাত কত দাঁড়াইছে, অনুপাত 3:1। আর হচ্ছে F2 জনতে সৃষ্ট মটরশুটির জেনোটাইপিক অনুপাত হচ্ছে 1:2:1 আর কি। জিনোটাইপিক অনুপাত একরকম আর ফিনোটাইপিক অনুপাত কিন্তু আরেক রকম। ঠিক আছে, কারণ জিন হচ্ছে তোমার জিনগুলোর বৈশিষ্ট্যের অনুপাত, আর ওই জিনের কারণে তোমার ওই সংশ্লিষ্ট জীবে যে তোমার বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা হচ্ছে তোমার ফিনোটাইপের অনুপাত আর জিনোটাইপের অনুপাত কখনোই সেম হবে না, এটা মনে রাখবা। ওকে, নেক্সট স্লাইডে আসো। আজকে ক্লাস অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে কোনো এক্সট্রা ইনফরমেশন নাই বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোতে আমি বলেই দিই, কিন্তু আজকে নাই আর কি। প্রথম সূত্রের অনুসরণে একটা রিডিং দিবা, তারপরে আসো মেন্ডেলের সূত্র, এটাও রিডিং দিবা। ডাইহাইব্রিড ক্রসের সূত্র, এটা রিডিং দিলেই হয়ে যাবে। এটা বেসিক কিছু জিনিস আছে সেটা বুঝবা, আশা করি বুঝে যাবা। যে প্রথম যে স্লাইডটা দিলাম না, ওটা আমি পড়ানো শেষ করার পরে একবার রিডিং দিবা, রিডিং দিলেই সেটা তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, দ্বিতীয় সূত্রের অনুসরণ। আচ্ছা, এটা তো একই কথাই, এখানে তার মানে কিছু বলার নাই।
এখান থেকে একটা জিনিস পড়বা, এই যে বলছে না 1902 সালে আমেরিকান জিনতত্ত্ববিদ শাটন এবং জার্মান বিজ্ঞানী শাটন আর বোভারি যে পৃথকভাবে কথা মানে উপাদানের মেন্ডেলের উপাদানের মধ্যে মিলের কথাটি সুস্পষ্ট উল্লেখ করেন। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব বলা হয় একে। এই জিনিসটা শাটন আর বোভারি যে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব দিছে, এটা এই জিনিসটা পড়ে রাখবা, ঠিক আছে। নেক্সট স্লাইডে আসো। এখানে কি বলছে, প্রথম সূত্রের ব্যতিক্রম, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি কি এখান থেকে সব পড়া যাবে না, আমি বলে দিচ্ছি কি কি পড়বা। এই যে দেখো, অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতার হচ্ছে তোমার ফলাফল কি বলছে, যে তোমার 1:2:1, যে এই জিনিসটা পড়তে হবে, যে ফলাফল তোমার এই যে জিনোটাইপের অনুপাত তোমার 1:2:1, আর হচ্ছে তোমার এই যে এখানে আর কি জিনোটাইপের অনুপাতে হচ্ছে 1:2:1 এবং ফিনোটাইপের অনুপাতে হচ্ছে 1:2:1, ঠিক আছে। এই কথাটা মনে থাকবে। তারপরে দেখো, কোন গাছে হয় সন্ধ্যামালতী বা সন্ধ্যামালতীর লাল ফুল বিশিষ্ট উদ্ভিদ এবং সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদের সংকরণের মধ্যে ফলে গোলাপি বর্ণের ফুল পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে তোমার অসম্পূর্ণ প্রকটতা, ঠিক আছে। অসম্পূর্ণ প্রকটতার জন্য ইন্টারমিডিয়েট তাই জিনগুলোকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন, এটাও মনে রাখতে হবে। এখান থেকে এই যে মানে এই হাইলাইট করা পয়েন্টগুলো দাগিয়ে রাখবা বইতে, ওগুলো পড়লেই হয়ে যাবে। তারপরে আসো সমপ্রকটতা। সমপ্রকটতাতে কি বলছে এখানে, সমপ্রকটতার ফলাফলও একই। এখানেও বলছে যে 1:2:1, ঠিক আছে। কিন্তু কোথায় হয়, এটা হচ্ছে তোমার আন্দালুসিয়ান মোরগ মুরগির মধ্যে যখন ক্রস ঘটানো হয় তখন তাকে সমপ্রকটতা দেখা যায়। আগেরটা অসমপ্রকটতা, এটা আবার সমপ্রকটতা, মানে উল্টা আর কি। তারপর এখানে কিছু বলছে মারণ জিন বা লিথাল জিন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটার উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। মারণ জিন বা লিথাল জিনের কি মানে বেসিক পড়ার থেকে তোমার উদাহরণগুলো আছে নেক্সট স্লাইডে, সেটা ইম্পর্টেন্ট বেশি। কি বলছে, হোমোজাইগা অবস্থায় উপস্থিত থাকলে জীবের মৃত্যু ঘটে, সেসব জিনকে বলা হয় লিথাল জিন। আর মিউটেশন ঘটার কারণে তোমার সংশ্লেষে একটি প্রোটিন উৎপন্ন হয়, সেই প্রোটিনটা যদি তোমার প্রোটিনের সারবৃত্তিক গুরুত্ব যদি জীবন ধারণের জন্য অপরিহার্য হয়, তবে হচ্ছে হোমোজাইগা অবস্থায় সংশ্লিষ্ট জীবের মৃত্যু ঘটে। লিথাল জিনের প্রভাবকে লিথালিটি বলা হয়, এটা পড়ে রাখো। তারপরে এখান থেকে কি পড়বা, এখান থেকে আর কি লিথাল জিনের বৈশিষ্ট্য, এক ধরনের মিউটেন্ট জিন প্রকট বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। তারপরে হচ্ছে তোমার প্রচ্ছন্ন লিথাল জিন কেবল হেমোজাইগা অবস্থায় জীবের মৃত্যু ঘটায়। তারপরে জাইগোট বা ভ্রূণ জীব মারা গেলে লিথাল জিনের প্রভাব চোখে পড়ে না, এই জিনিসগুলো পড়বা, ঠিক আছে। এখানে যে জিনিসগুলো পড়ছে সেগুলো পড়বা। তারপরে আসো যে লুসিন, ফরাসি জিনতত্ত্ববিদ লুসিন কুয়েনো সর্বপ্রথম ইঁদুরের গায়ের বর্ণের ক্ষেত্রে লিথাল জিনের উপস্থিতি লক্ষ্য করেন। তারপরে দুটি হলুদ বর্ণের ইঁদুরে ক্রস করলে 25% ইঁদুর ভ্রূণীয় অবস্থাতেই মারা যায়, ঠিক আছে। তখন ফিনোটাইপিক অনুপাত হয় 3:1, এর পরিবর্তে হয় 3:2, ঠিক আছে। যখন এই মৃত মরে যায় একটা, ঠিক আছে। তো যখন এটা 3:1, ঠিক আছে, সেই 3:1 থেকে একটা মারা গেলে 2:1 তো হবেই, তাই না, তো জানা কথা, ঠিক আছে। তারপরে আসো নেক্সট স্লাইডে যাই। এই সেমিলিথাল অ্যান্ড সাবভাইটাল জিন যে বলছে, এগুলো লাগে, সেমিলিথাল সাবভাইটাল জিনগুলো লাগে। এখানে কি বলছে, সেমিলিথাল কোনটা বলবো আমরা, সেমিলিথাল বলবো হচ্ছে যে লিথাল জিনের প্রভাবে 50%-এর বেশি জীব মারা যায়, সেগুলো থেকে আমরা বলবো সেমিলিথাল জিন, ঠিক আছে। আর সাবভাইটাল জিনগুলো হচ্ছে 50%-এর নিচে, 50%-এর নিচে যেগুলো সেগুলো হচ্ছে আমরা সাবভাইটাল বলবো। 50%-এর বেশি হচ্ছে সেমিলিথাল, 50%-এর কম যেগুলো সেগুলো হচ্ছে সাবভাইটাল। যেমন হচ্ছে তোমার হিমোফিলিয়া হচ্ছে তোমার সেমিলিথাল, আর ড্রসোফিলা হচ্ছে তোমার সাবভাইটাল। থ্যালাসেমিয়ার কথা বলছে, এটা ভূমধ্যসাগরীয় রোগ বলা হয়, এটাই অনেক ইম্পর্টেন্ট। সিকল সেল অ্যানিমিয়া বা প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়, এটা সবই প্রচ্ছন্ন, দেখো এটাও প্রচ্ছন্ন, কিন্তু এটা হচ্ছে তোমার প্রকট। রেটিনোব্লাস্টোমা, তাহলে এটা তুমি আলাদা করে মনে রাখবা যে রেটিনোব্লাস্টোমা কি, রেটিনোব্লাস্টোমা প্রকট লিথাল জিনের কারণে, এটা শিশুদের ক্ষেত্রে হয়, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো পড়বা যে সিস্টিক ফাইব্রোসিসে তোমার কি হয়,
2 থেকে 3 বছরের মধ্যে তোমার এই যে মিকাস নিঃসরণ জমে নালীপথ বন্ধ করে দেয়, মিকাস গ্রন্থিগুলো নিকাস নিঃসরণ বন্ধ করে নালীপথ বন্ধ হয়ে যায়। তারপরে ব্র্যাকিফ্যালাঞ্জি অসম্পূর্ণ প্রকটতার কারণে শিশুদের রোগ হয়, এটা সেমিলিথাল জিন কনজেন্টাল ইকথিওসিস মাসের আইসিএমের মতো হয়ে যায়, মিউটেশন বা পরিব্যক্তি তোমার বংশগত বৈশিষ্ট্যের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে তোমার মিউটেশন বলা হয়। এখন আবার কৃত্রিম মিউটেশনও ঘটানো যাচ্ছে, যাই হোক এটা পড়তে হবে না। তো নেক্সট স্লাইডে আসো। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে কি কি আসছে সেটা ফিনোটাইপিক অনুপাত কত 9:7 পরিপূরক জিনের কারণে হয়। পরিপূরক জিন কি, ঠিক আছে, পরিপূরক জিন কি এটাকে বলা হয় সহপ্রকটতা, এই জিনিসটা পড়তে হবে। আমরা পড়ছিলাম সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা, তোমার সমপ্রকটতা, কিন্তু এখানে কি বলছে, এটা সহপ্রকটতা বলছে, তাই না? এই পরিপূরক জিনের কারণে তাহলে কি দেখা যায়, সহপ্রকটতা দেখা যায়। ওকে, তারপরে আসো জিনতাত্ত্বিক ব্যাখ্যা সাদা ফুলের স্ট্রেন আছে, এটা পড়তে হবে না। নেক্সট স্লাইডে আসো। এখানে কি বলছে, এপিস্ট্যাসিসের ক্ষেত্রে প্রকট এপিস্ট্যাসিস আছে, আর এই এপিস্ট্যাসিসও কিন্তু আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, ঠিক আছে। আর প্রথম সূত্রের ব্যতিক্রম হচ্ছে পরিপূরক জিন বা সহপ্রকটতা। আর এখানে বলছে প্রকট এপিস্ট্যাসিসের অনুপাত কত, 13:7। এটা বেডসেল এবং পানের পরিচিত একটি পরিষ্কার আবিষ্কৃত হয়েছে, ঠিক আছে, যে সাদা লেহগণ এবং গোষ্ঠীর মুরগিতে রঙিন পালক সৃষ্টির জন্য দায়ী। অনুপাত কত এটা পড়তে হবে, 13:7। ওকে, তারপরে আসো নেক্সট স্লাইডে চলো। আচ্ছা, নেক্সট স্লাইড। এখানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিসের কথা বলছে, এটার অনুপাত হচ্ছে 9:7। এটা মানে এই পরিপূরক জিনের অনুপাতের মতো। আচ্ছা, এটা পড়ে নিবা। আর তোমার পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজনীয় উত্তরাধিকারের কথা বলছে। এখানে পলিজিনিয়ার কি মানুষের উচ্চতা, এই উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণগুলো যে বলছে, মানুষের উচ্চতা, গায়ের রং, চোখের রং, ওজন, বুদ্ধিমত্তা, গাভীর দুধ, ভুট্টা, গমের দানার রং, এগুলো আর কি পলিজেনিক মানে পলিজেনিক ইনহেরিটেন্সের প্রভাবে হয়, সেটা পড়বা, ঠিক আছে। তারপরে আচ্ছা, তারপর কি বলছে, সুইডিশ বিজ্ঞানী আছে, লাল পিচু তো আছে, এগুলো পড়তে হবে না। এখানে যে রিডিং দিবা, হ্যাঁ, ঠিক আছে, রিডিং। হ্যাঁ, নেক্সট স্লাইডে চলো। এগুলো রিডিং দিবা, এতে পড়ার কিছু নাই, এগুলো রিডিং দিবা, এগুলো পড়ার কিছু নাই। এখন লিঙ্গ নির্ধারণ নীতিতে আসো। লিঙ্গ নির্ধারণ এখানে কি বলছে, যে লিঙ্গ নির্ধারণ নীতি, 2 ধরনের লিঙ্গ নির্ধারণ নীতি আছে। কি কি, একটা হচ্ছে তোমার XXXY পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার XXXO পদ্ধতি। XXXY পদ্ধতির মধ্যে আছে মানুষ, ড্রসোফিলা, গাজা, তেলাকুচা। এখানে আরেকটা জিনিস আছে, লিখে রাখো, ইলোডিয়া। এই ইলোডিয়া প্রাণীটার মধ্যেও, এই ইলোডিয়া জীবটার মধ্যেও আমরা এই XXXY পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ নীতি আমরা দেখতে পাই। তাহলে কী কী XXXY পদ্ধতির মধ্যে পড়লো, মানুষ, ড্রসোফিলা, গাজা, তেলাকুচা। আর XXXO পদ্ধতির মধ্যে আছে ফড়িং, ছারপোকা, আর ডিওস্কোরিয়া সিনুয়াটা উদ্ভিদ। এটার মধ্যে XXXO পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তো নেক্সট স্লাইডে চলো। আর এখানে বলছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের কথা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কী কী আছে আমরা সেটা নিয়ে একটু পরেই পড়তেছি, কিন্তু তার আগে আমাদের এই যে জিনিসটা জেনে নিতে হবে। যে তোমার 60টি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার রয়েছে, সেটার মধ্যে লাল সবুজ বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুসেন মাস্কুলার ডিস্ট্রফি, আর এগুলো আছে। আর মানুষের এখানে একটা জিনিস বলছে, ওয়াই জিন দ্বারা মানুষের কানের লোম নিয়ন্ত্রিত হয়, এই জিনিসটা দেওয়া আছে, তো এই জিনিসটা পড়তে হবে। আর একটা হচ্ছে, এখান থেকে আর কিছু পড়তে হবে না, আর রিডিং দিলেই হয়ে যাবে। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। নেক্সট স্লাইড থেকে আমরা কি পড়বো, ক্রিস ক্রস ইনহেরিটেন্সের কথাটা আমরা একটু পড়বো, যে বর্ণান্ধতা রোগীর ক্ষেত্রে কি বলছে। বর্ণান্ধতা রোগীর ক্ষেত্রে প্রচ্ছন্ন জিনটি বংশ পরম্পরায় পিতা থেকে কন্যার মাধ্যমে দৌহিত্রকে বা পৌত্রকে আক্রান্ত করে, একে ক্রিস ক্রস ইনহেরিটেন্স বলা হয়। আচ্ছা, তারপরে এখানে শেয়ারা কালার টেস্ট, এটা আমরা সবাই জানি।
আর এখানে বলবা যে এটা পড়ার দরকার নেই। আচ্ছা, নেক্সট স্লাইডে চলো। এখানে আমাদের কি বলছে, এখানে বলছে আর কি, এই যে হিমোফিলিয়ার যে রক্ততঞ্চনজনিত একটি ত্রুটি, এটা আমাদের পড়তে হবে। আর আরও কিছু আছে, সেটা পরে দেখাচ্ছি। আপাতত এটা পড়ে যে হিমোফিলিয়া একটি রক্ততঞ্চনজনিত ত্রুটি যেটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায়। রক্ততঞ্চনজনিত ত্রুটি বা অস্বাভাবিকতা এক্স ক্রোমোজোমের একটি প্রচ্ছন্ন বা মিউটেন্ট জিন কৃত্রিমভাবে পরিবর্তিত হওয়ার কারণে এই হিমোফিলিয়া হওয়ার কারণে হয়ে থাকে। আর ক্লাসিক হিমোফিলিয়া আছে, ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া আছে। এই ক্লাসিক হিমোফিলিয়া হচ্ছে হিমোফিলিয়া এ যেটা, আর হিমোফিলিয়া বি যেটা সেটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। আর হিমোফিলিয়ার ক্লাসিক হিমোফিলিয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার 8 নম্বর ফ্যাক্টরটা তোমার উৎপন্ন হয় না। রক্ততঞ্চনের যে 8 নম্বর ফ্যাক্টর, আমরা 13টা ফ্যাক্টর পড়ছিলাম না, একটা জিনিস দিয়ে মনে রাখছিলাম, কী দিয়ে মনে রাখছিলাম ভুলে গেছে হয়তো বা। যারা এখনও জানো না, আমি একটা ট্রিক শেখাই দিয়েছিলাম, তোমরা আমার রক্তের চ্যাপ্টারটাতে যায়, রক্তের চ্যাপ্টারের ভিডিওতে যায় অবশ্যই দেখে নিবা। আমি ট্রিক শেখাইছিলাম মনে রাখার, 13টা ক্লটিং ফ্যাক্টর মনে রাখার ট্রিক শেখাইছিলাম, সেটা তোমরা দেখে নিবা। আর ক্রিসমাস ডিজিজ বলা হয় মানে ক্রিসমাস ফ্যাক্টর যদি না উৎপন্ন হয়। আচ্ছা, যাই হোক, তারপরে এখানে যে মানুষের কয়েকটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দেওয়া আছে, এখানে আসো। এখান থেকে আর কি পড়াটা আর কি পড়তে হবে, মানে এটা মুখস্থ করতে হবে বলা চলে আর কি, যে মানুষের কয়েকটি যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার দেওয়া আছে, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে সবগুলা। আর ডায়াবেটিস ইনসিপিটাসটা ভালো করে পড়বা। কেন পড়বা? কারণ যে নিজের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয় দিয়ে একটা প্রশ্ন আসবে, তখন ওইখানে তোমার মেলাইটাস দেওয়া থাকবে। মেলাইটাস, ডায়াবেটিস মেলাইটাসের কথা বলা থাকবে, নিজের কোনটিও নয়, ওই মেলাইটাসটা তোমার হচ্ছে আনসার হবে। আচ্ছা, বুঝিয়ে দিলাম। আর এটা সম্পূর্ণ হচ্ছে তোমার মুখস্থ করতে হবে, এই ছকটা সম্পূর্ণ মুখস্থ। আমি কিন্তু কোনো ছক মুখস্থ করতে বলি না, সো যেটা মুখস্থ করতে বলতেছি সেটা ইম্পর্টেন্ট, তাই মুখস্থ করতে বলতেছি। আর এখানে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফিতে হচ্ছে তোমার 9টি হচ্ছে তোমার প্রধান, মানে 30-এর বেশি ধরনের মাস্কুলার ডিস্ট্রফি দেখা যায়, এর মধ্যে হচ্ছে আচ্ছা, এইটার তোমার রিডিং দিবা, এটা পড়ার কোনো প্রয়োজন আমি দেখতেছি না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা রাখো যে মাস্কুলার ডিস্ট্রফিতে জিনের ভূমিকা। দেহে প্রায় 3000 পেশি প্রোটিন রয়েছে। দেহে অবস্থিত পেশি প্রোটিনের সংখ্যা কত? 3000, ঠিক আছে। এটা হচ্ছে নোট করে রাখো। আর এখানে আসো, এবিও ব্লাড গ্রুপ থেকে আমরা কি পড়বো? এবি ব্লাড গ্রুপ। আচ্ছা, ব্লাড গ্রুপ কে করছে আমরা সবাই জানি, কার্ল ল্যান্ডস্টেইনার, ঠিক আছে। তারপরে 1901 সালে মানুষের রক্তে আছে ব্লাড গ্রুপ বলা হয়, 1930 সালে আছে, এটা দরকার নেই। কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করছে, এটা পড়বা, শেষ। তারপরে এখানে আসো যে মানবদেহে 400 ধরনের অ্যান্টিজেন রয়েছে, এর মধ্যে 300টি সম্বন্ধে জানা গেছে। এসব অ্যান্টিজেনের উপর ভিত্তি করে মানুষের 21টি ব্লাড গ্রুপ রয়েছে, তার মধ্যেকার এবিও ব্লাড গ্রুপটা আমরা জানি, আমরা সবাই এটা করে থাকি। আরও আছে, ল্যান্ড আছে, ড্যাফি আছে, ঠিক আছে, আরও অনেক ধরনের যেগুলো সাব ব্রাঞ্চ আর কি, সাব ব্লাড গ্রুপ আর কি। আচ্ছা, তো এখান থেকে আমরা কী পড়বো? এই যে পার্সেন্টেজগুলো পড়তে হবে, পার্সেন্টেজ কীগুলো আছে এগুলো পড়তে হবে। যেমন যেখান থেকে বলছে না যে ব্লাড গ্রুপ হচ্ছে তোমার এই যে 23% ব্যক্তি এ গ্রুপ, তারপর হচ্ছে 32% বি গ্রুপ, 8% এবি গ্রুপ, আর ও সবচেয়ে বেশি 37%। সার্বজনীন দাতা বলা হয় ওকে, সার্বজনীন গ্রহিতা বলা হয় এবিকে। এই জিনিসগুলো পড়বা, আমি যেগুলো লাল কালি দিয়ে দাগিয়ে দিছি এগুলোই পড়বা, শেষ। তারপরে আসো, আচ্ছা, সমপ্রকটের জিনিসটা যে এই সমপ্রকটের জিনিসটা একটু জানতে হবে। এই সূত্রটা মুখস্থ করবা। কোন সূত্রটা? এই যেখানে যে সূত্রটা দিছে না, এল এ ইকুয়াল টু এল বি ইজ গ্রেটার দেন এল ও, ঠিক আছে। এই জিনিসটা পড়বা, আর এই জিনিসটা এখনই বুঝবা না, আমি পড়তে নিষেধ করতেছি, ঠিক আছে। পুরো চ্যাপ্টারটা পড়ার পরে তারপর এটা পড়বা, ঠিক আছে। আর নাও পড়তে পারো, সবার জন্য এটা না, আগেই বলতেছি, সব কিছু সবার জন্য না। আচ্ছা, এখানে আসো, 1940 সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার রেসাস বানরের রক্ত খরগোশের শরীরে প্রবেশ করে খরগোশের রক্তরস এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হয়। আচ্ছা, যাই হোক,
রিসার্চ যে ফ্যাক্টরগুলা সেটা কে কে আবিষ্কার করছে সেটাই পড়বা, যে কার্লেন স্টেইনার অ্যান্ড উইনার। তারপরে আসো যে এই যে 6টি সাধারণ অ্যান্টিজেন কী কী, 6টি সাধারণ রিসার্চ ফ্যাক্টরের মধ্যে থাকে ছোট হাতের সি, বড় হাতের সি, ছোট হাতের ডি, বড় হাতের ডি, ছোট হাতের ই, বড় হাতের ই। তো এইগুলোই আছে, ঠিক আছে, এটা পড়তে হবে। কী কী 6টি অ্যান্টিজেন কী কী সেটা পড়তে হবে। ওকে, এটা সবটা রিডিং পড়ো। তারপরে আসো নিচে স্লাইডে আসো। তারপরে এই যে রক্ত সঞ্চালনের জটিলতা, ঠিক আছে, আমরা রক্ত পরীক্ষা কেন করি এখন সেটা বুঝবা। রক্ত পরীক্ষা করার কেন দরকার, একটা রক্ত আরেকজনের রক্তে দেওয়া যায় না কেন, ঠিক আছে, সেটা বুঝবা। যে এই যে রক্ত সঞ্চালনের জটিলতা মাইনাস নেগেটিভ রক্ত যাদের শরীর রক্তে হচ্ছে তোমার পজিটিভ রক্ত বিশিষ্ট রক্ত দিলে প্রথমবার গ্রহীতার রক্তে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু গ্রহীতার রক্তরসে ক্রমশ মানে পজিটিভ অ্যান্টিজেনের বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হবে। এই অ্যান্টিবডিকে আরএইচ ফ্যাক্টর বলা হয়। এই অ্যান্টিবডি উৎপন্ন হলেই তো তোমার এখানে কি জটিলতা দেখা যাবে, এই গর্ভধারণ জড়িত জটিলতা দেখা যাবে। যেমন সন্তান সম্ভবা মহিলাদের ক্ষেত্রে আরএইচ ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। একজন আরএইচ নেগেটিভ মহিলার সঙ্গে আরএইচ পজিটিভ পুরুষের বিয়ে হলে প্রথম সন্তান হবে আরএইচ পজিটিভ, কারণ আরএইচ পজিটিভ একটি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। এটাও লাগে যে আরএইচ পজিটিভ প্রকট, ঠিক আছে, আর আরএইচ নেগেটিভ হচ্ছে প্রচ্ছন্ন। আচ্ছা, যাই হোক, আরএইচ নেগেটিভ হয় তার রক্তরসী হচ্ছে তোমার পরের সন্তান হচ্ছে তোমার যখন মানে যখন দ্বিতীয়বার গর্ভ ধারণ করে সে, তখন হচ্ছে এই যে আরএইচ ফ্যাক্টরের অ্যান্টিবডিটা সৃষ্টি হলো না, ওই অ্যান্টিবডিটা তোমার ভ্রূণের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে দেয়। তো তখন কি হবে, এই ভ্রূণটা মারা যাবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় অ্যারিথ্রোব্লাস্টোসিস ভিটালিস। যখন শিশুটা যদি জীবিতও থাকে, তার প্রচণ্ড রক্তাল্পতা এবং জন্ডিস রোগ দেখা যায়, এই শিশুটার যে একটা ডিজিজ দেখা যাচ্ছে সেই ডিজিজ কন্ডিশনকে বলা হয় অ্যারিথ্রোব্লাস্টোসিস ভিটালিস। তারপরে বলো যে এটা তাহলে কীভাবে আমরা প্রতিরোধ করব। এটা প্রতিকার কিছু নেই, এটার প্রতিরোধ আছে। যেমন অ্যান্টি-ডি নামক এক ধরনের অ্যান্টি-রেসাস অ্যান্টিবডি আবিষ্কৃত হয়েছে, যে প্রথম শিশু জন্মের 72 ঘন্টার মধ্যেই যদি আমরা এটা পুশ করে দিই তাহলে শিশুটা বেঁচে যাবে। আচ্ছা, যাই হোক, তারপরে নেক্সট স্লাইডে আসো। আচ্ছা, এখান থেকে জিন তত্ত্বটা শেষ হলো। বিবর্তনের চ্যাপ্টার খুবই ছোট। কী কী পড়তে হবে যে তোমার যে ল্যাটিন শব্দ ইভলভার অর্থ বিকশিত হওয়া বা ধীরে ধীরে উন্মুক্ত হওয়া শব্দ থেকে উৎপন্ন হয়েছে হচ্ছে ইভলিউশন শব্দটি। আর এমপেডোক্লিসকে বিবর্তনের জনক বলা হয়। এই দুইটা জিনিসই পড়বা, আর কিছু পড়ার আমি প্রয়োজন মনে করতেছি না। এই দুইটা ইভলিউশনের শব্দটার উৎপত্তি কোথা থেকে, আর এমপেডোক্লিটাসকে হচ্ছে তোমার বিবর্তনের জনক বলা হয়, এটা পড়বা। আর বিবর্তনের ধাপসমূহ 3টি ধাপ লক্ষ্য করা যায়, মাইক্রো বিবর্তন, আরেকটা আছে তোমার মেগা বিবর্তন, ঠিক আছে। মাইক্রো বিবর্তনের এটা কি মনে রাখবা, যেমন হচ্ছে জাত, ভ্যারাইটি এবং উপপ্রজাতির সৃষ্টি হয়, আর এখানে প্রজাতির সৃষ্টি হয়। আর মেগা বিবর্তনে হচ্ছে তোমার কিংডম বা আরও যে গোত্র বর্ণশ্রেণী, এগুলো বড় বড় জিনিসগুলো, মানে এখানে প্রথম অধ্যায়ের সাথে এটা কোরিলেশন করে পড়তে হবে। এই মানে জাত, ভ্যারাইটি, এগুলো কিন্তু তুমি এখান থেকে কিছুই বুঝবে না, তোমার হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে পড়তে হবে। সো কোরিলেশন করে আমি যেভাবে পড়াইতেছি এভাবে পড়বা, নিজে বাসায় একা প্র্যাকটিস করবে এভাবে। আচ্ছা, মেগা বিবর্তনে আসো। মেগা বিবর্তনের কথা কি বলছে, এই যে গোত্র বর্ণশ্রেণী আমি যেগুলো বললাম আর কি, এখানে ওগুলোই বলছে। তো আচ্ছা, এখানে কি পড়বা মানে হচ্ছে বিবর্তনের ধরন পড়বা, 3টি ধরন, অভিসারী বিবর্তন, অপসারী বিবর্তন আর সমান্তরাল বিবর্তন। এখানে একটা জিনিস লিখে রাখো যে অভিসারীর ক্ষেত্রে লিখে রাখো যে সমবৃত্তি আর অপসারী সমসংস্থ, ঠিক আছে। এই দুটো জিনিস পাশে লিখে রাখবা। অভিসারীর পাশে লেখো সমবৃত্তি, আর অপসারীর পাশে লেখো সমসংস্থ, ঠিক আছে। এটা কেন লিখতেছো আমি মানে পরে বুঝবা, ঠিক আছে, এখন লিখে রাখো। আর হচ্ছে অভিসারীগুলো 3 ধরনের বিবর্তন আছে, অভিসারী, অপসারী, সমান্তরাল, এই 3টা পড়তে হবে, কারণ 3টা জিনিসই মেডিকেলি সবসময় ইম্পর্টেন্ট। তারপরে আসো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই মানে বিবর্তন পার্টের, যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ কার,
কে দিছে, ডারউইন দিছে। আধুনিক সংশ্লেষ মতবাদ কার, ঠিক আছে, নিও ডারউইনিজম আমরা ওখানে পড়বো। তারপরে হচ্ছে জার্ম প্লাজম মতবাদ কার, অগাস্ট ভাইসম্যানের পরিব্যক্তি মতবাদ কার, ডাভিসের। এর মধ্যে থেকে লাস্টের দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু মেডিকেলে সবচেয়ে বেশি আসে তোমার এই যে প্রাকৃতিক নির্বাচন মতবাদটা, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসো, বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে তোমার এই ল্যামার্ক। তারপরে আছো যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ কে দিছে, ল্যামার্ক দিছে। এখান থেকে মানে হাইলাইট করা সবগুলোই পড়তে হবে। ল্যামার্কের সূত্রসমূহ তোমার প্রথম সূত্র হচ্ছে বৃদ্ধি, তারপরে সূত্র হচ্ছে পরিবেশের প্রভাব, তারপরে হচ্ছে তৃতীয় সূত্রের হচ্ছে ব্যবহার এবং অব্যবহার অর্জিত, আর চতুর্থ সূত্র হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। আচ্ছা যাই হোক, আর এই ল্যামার্কের সূত্রগুলো কে আবিষ্কার করছে, সূত্র ল্যামার্ক কিন্তু একটা তত্ত্ব দিছে, একটা মতবাদ দিছে, সেটাকে সূত্রের আওতায় করছে হচ্ছে তোমার এই ডটসন, এই বিজ্ঞানীটা। খায়া দেয়া কাজ পায় না, এগুলো করছে। আচ্ছা যাই হোক, প্রথম সূত্র বৃদ্ধি, তারপর দ্বিতীয় সূত্র কি সেটা পড়তে হবে, এগুলো মুখস্থ করবা, ঠিক আছে, অবশ্যই মুখস্থ করবা। আর এখান থেকে কিছুই নেই, রিডিং পড়বা এগুলা, ঠিক আছে। তো আসলে এখানে কি বলবা যে এখান থেকেও আর কি এটা রিডিং দিবা, এটা ত্রুটি সমূহ রিডিং দিবা। তারপর আসো ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদ, এখান থেকে আসো যে কি পড়বা, এই যে ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদের ক্ষেত্রে এখান থেকে পড়বা হচ্ছে তোমার এই যে HMS বিগল নৌজাহাজ, একটা নৌজাহাজের নাম ছিল হচ্ছে LMS বিগল, ঠিক আছে, HMS বিগল, সেটা হচ্ছে সেটাতে চড়ে সে গেছিল। কেন এটা ইম্পর্টেন্ট আমি জানি না, কিন্তু এটা কেন ইম্পর্টেন্স দেয় আমি সেটা জানি না। কিন্তু এই যে একটা বোতলের মধ্যে দেখবা যে অনেক সিনেমাতে দেখায়, ইংরেজি সিনেমাতে বোতলের মধ্যে একটা জাহাজ দেখায় না, ওইটাই HMS বিগল, ঠিক আছে, ওইটাই আর কি এটা দেখায়। কেন এত ইম্পর্টেন্স দেয় এটাকে ওরা আমি জানি না, ঠিক। তো আমি একটু কোরিলেশন করে পড়ানোর চেষ্টা করলাম, ঠিক আছে। তারপরে আসো দক্ষিণ প্রশান্ত মহাসাগর জরিপে ডেভেনপোর্ট থেকে যাত্রা শুরু করেন, ডেভেনপোর্টটা দেখবা, HMS বিগল দেখবা, ডেভেনপোর্ট দেখবা, এখান থেকে এটুকুই পড়বা, শেষ। তারপরে আসো, তারপরে পৃষ্ঠায় আসো, তারপরে আলফ্রেড রাসেল ওয়ালেস, এগুলো আর কি রিডিং, এগুলো সব রিডিং পড়াই আর কি হ্যাঁ, ওগুলি রিডিং দিবা। আন্তর্জাতিক সংগ্রাম, এগুলো আন্তর্জাতিক সংগ্রাম, এটা জানো, এগুলো তোমরা জানো, ফার্স্ট চ্যাপ্টারে আমি পড়াইছি, নিজে পড়াইছি। আর পরিবৃত্তি দুই ধরনের, এটা পড়বা। পরিবৃত্তি দুই ধরনের দাগায় রাখো, আমি লাল কালি আর ইউজ করতেছি না। পরিবৃত্তি দুই ধরনের, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা পড়বা। ডারউইনবাদের সমালোচনা, দেখো কি সমালোচনা করছে একটু আমরা দেখি, এতে কি পড়তে হবে আমরা দেখি। আর অযৌক্তিক বা দুর্বলতার দিক, এটা হচ্ছে তোমার সৃজনশীলের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, সমালোচনাটা খুবই ইম্পর্টেন্ট। এটা এমনি বেসিক ক্লিয়ার করার জন্য পড়তে পারো, আমি বলবো যে রিডিং দিলেই এটা ভালো, একবার রিডিং দিলেই আমার মনে হয় এটা ভালো, এই দুইটা প্যারাই রিডিং দিব, ঠিক আছে। আর এই জার্ম প্লাজম মতবাদ বা সোমাটোপ্লাজম মতবাদ, এটা আমরা পড়ে আসলাম, তাই না। আর এখান থেকে 1 নাম্বারটা পড়ো যে প্রাকৃতিক নির্বাচন ঘটে পপুলেশন পর্যায়ে, এটুকু পড়লেই হবে। তারপরে নেক্সট স্লাইডে আসো, এখান থেকে কিছু পড়ার প্রয়োজন মনে করতেছি না, কিন্তু এই যে অঙ্গসংস্থান সম্পর্কিত যে প্রমাণ, নিচের কোনটি অঙ্গসংস্থানজনিত প্রমাণ নয়, এভাবে প্রশ্ন আসতে পারে। তারপরে আসো যে স্তন্যপায়ী মানে মেরুদণ্ডী প্রাণীর মস্তিষ্ক সেরেবেলামে বিভক্ত, এটা আমরা সবাই জানি, তাই না, সবাই জানি তো। আচ্ছা, তোমাদের তো নার্ভের চ্যাপ্টারটা আমার পড়ানো হয়নি, অবশ্যই পড়াবো, কয়েকদিনের মধ্যেই আমি ভিডিও পাবলিশ করবো ইনশাল্লাহ। সমসংস্থ সমবৃত্তি অঙ্গ, ওই জায়গায় একটা জিনিস লেখাইছিলাম না তোমাদের, সমসংস্থ সমবৃত্তি অঙ্গ, এটাই আর কি, ওইটা একই জিনিস, ঠিক আছে। সমসংস্থ সমবৃত্তি অঙ্গ একই জিনিস, ওখানে লিখছিলে, এখানে আবার পড়বা, ঠিক আছে। আর সমসংস্থ সমবৃত্তি অঙ্গ এই যে যেমনগুলো পড়বা, পাখির ডানা, বাদুড়ের ডানা, তিমি বা সিল বা ফ্লিপার, ঘোড়া ও বিড়ালের অগ্রপথ, মানুষের হাত, এগুলো হচ্ছে যেমনগুলো মুখস্থ করবা, এটা মুখস্থ লাগবে।
সব জিনিস কি মুখস্থ করতে বলি? আমি কিন্তু সব জিনিস মুখস্থ করতে বলি না, কোনোটা পড়তে বলি, কোনোটা মুখস্থ করতে বলি। যেটা মুখস্থ করতে বলি অবশ্যই সেটার ইম্পর্টেন্স বেশি, তাই না? সমবৃত্তির অঙ্গের উদাহরণ কোনটা? পাখির ডানা, প্রজাপতির ডানা। আসলে সমসংস্থ অঙ্গের সাথে সমবৃত্তির অঙ্গের মানে পেঁচায় যায়। তো একটা জিনিস খেয়াল করো, সমবৃত্তির অঙ্গ যেটা এই যে এটা, সেটার কিন্তু তোমার উদাহরণ কম, পাখির ডানা, প্রজাপতির ডানা। তো আমি কি করতাম, সমবৃত্তি অঙ্গটাই মনে রাখতাম, আর বাকিগুলো যেগুলো অপশনে থাকবে সেগুলো কি, সেগুলো অটোমেটিক্যালি সমসংস্থ অঙ্গ। ওকে, ট্রিক শিখাই দিলাম, ট্রিকটা কাজে লাগাবা, যথাযথ জায়গায় কাজে লাগাবা। তারপরে আসো, এখানে কি বলছে, এখানে বলছে নিষ্ক্রিয় অঙ্গসমূহ। নিষ্ক্রিয় অঙ্গসমূহের মধ্যে তোমরা কি পড়বা? নিষ্ক্রিয় অঙ্গসমূহের মধ্যে এই যে নিষ্ক্রিয় অঙ্গসমূহ দেওয়া আছে না, এইগুলো পড়বা, যে লোম, তোমার উপপল্লব, তারপরে আক্কেল দাঁত, কানের পেশি, পুচ্ছাস্থি, কক্কিস বা অ্যাপেন্ডিক্স, এগুলো পড়বা। কি কি আছে বলবে, যে নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় এটা বলবে, ঠিক আছে? কী কী আছে এটা দেখে পড়বা। যেমন এটা কি দেখাচ্ছে, নিকটেটিং ঝিল্লি। নিকটেটিং ঝিল্লি হচ্ছে তোমার একটা নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে? তারপরে আসো, এখানে কানের পেশি বলছে, কানের পেশি এই যে এখান থেকে ছবি দেখে পড়বা। তারপর পুচ্ছাস্থি, কক্কিস এই যে এটা দেখে পড়বা। তারপর হচ্ছে অ্যাপেন্ডিক্স, এই যে অ্যাপেন্ডিক্সের ছবি দেখে পড়বা, ছবি দেখে মনে রাখবা। তারপরে নেক্সট স্লাইডে আসো, ভ্রূণতাত্ত্বিক প্রমাণ। আচ্ছা, ভ্রূণতাত্ত্বিক প্রমাণ থেকে তোমরা কি পড়বা এখানে? আচ্ছা, এখান থেকে কিছু আছে জিনিস, কি আছে জিনিস, একটা জিনিস আছে, এখান থেকে কী পড়বা, এই যে দেখো, এখান থেকে অনুশীলনের কিছু এমসিকিউ আছে, আমি দাগাই দিচ্ছি। এই আর্নেস্ট হ্যাকেল যে বলছে না, আর্নেস্ট হ্যাকেল বিভিন্ন প্রাণীর জীবন ইতিহাসে ভ্রূণের পরিবেশ মানে পুনরাবৃত্তি মতবাদ দিচ্ছে, ঠিক আছে? এটা লাগে, এই পুনরাবৃত্তি মতবাদ কে দিচ্ছে। তারপর ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি করে, এটাও টেক্সটে আছে, এখানে টেক্সট লিখে রাখো পাশে, এই দুইটার পাশে, এই দুইটা কথার পাশে। আর এখানে আসো, যে কী বলছে এটা, যে 5টি প্রধান স্তরে বিভক্ত করেছে, আর সৃষ্টি এরা আছে, এগুলো রিডিং দিবা, এটা রিডিং। আর কিন্তু 5টি প্রধান স্তরে যে বিভক্ত করছে, চিহ্নিত করছে, এটা পড়বা। আর হচ্ছে তেজস্ক্রিয় ইউরিয়াম নীল পদ্ধতি এবং তেজস্ক্রিয় কার্বন পদ্ধতির মাধ্যমে ভূস্তরের শিলাস্তরের বয়স নির্ণয় করা হয়। শিলাস্তরের বয়স তাহলে কীভাবে নির্ণয় করা হচ্ছে? তেজস্ক্রিয় লেড পদ্ধতি আর তেজস্ক্রিয় কার্বন পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, তো আমি যেটুকু দেখাই দিচ্ছি সেটুকু পড়বা। আর ঘোড়ার বিবর্তন, এটা আমার মনে হয় না ইম্পর্টেন্ট, আমি কোথাও আসতে দেখি না, কিন্তু কিছু জিনিস আছে ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে দেখো, ইওহিপ্পাস, ওরোহিপ্পাস, এখান থেকে কি বলছে যেগুলো, সেগুলো পড়বা। যে আচ্ছা, এটা থেকে রিডিং দিবা, কিন্তু আমি বলে দিই যে মানে আধুনিক ঘোড়া বা ইকুয়াসের মানে ইকুয়াস যে আধুনিক ঘোড়া, শুধু এটা ভালো করে পড়বা, ওগুলো তো রিডিং দিবা, কিন্তু ইকুয়াস যে আধুনিক ঘোড়া এটা হচ্ছে তোমরা ভালো করে পড়বা। আর সংযোগকারী যোগসূত্রটা তোমার সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কী পড়বা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো, সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে পড়বা যে জুরাসিক যুগে তোমার এই যে আর্কিওপটেরিক্সের তোমার এই যে এগুলোর আবির্ভাব ঘটেছিল, ঠিক আছে? আর নেক্সট স্লাইডে আসো, এই যে আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য, এটা আমি আসতে দেখছি, এটা ইম্পর্টেন্ট আছে। সরীসৃপীয় বৈশিষ্ট্যটা তো সৃজনশীলেও আসে এবং কি এমসিকিউ থেকে আসে। কিভাবে আসে? কোনটি আর্কিওপটেরিক্সের সরীসৃপীয় বৈশিষ্ট্য নয়, এই পাখির বৈশিষ্ট্য থেকে কিছু একটা দিয়ে দিবে, সেটা বলে, এটা আমাদের মুখস্থ করতে বলবো। আমি কিন্তু সব জিনিস মুখস্থ করতে বলি না, ঠিক আছে? যেটা পড়তে বলি সেটা পড়বা, যেটা মুখস্থ সেটা মুখস্থই, আর কোনো কথা নেই। আর জীবন্ত জীবাশ্ম কোনগুলা, এটাও মুখস্থ করতে হবে, তারপরে আসো, নেক্সট স্লাইডে আসো। আচ্ছা, এগুলো রিডিং দিবা।
এগুলো না প্রত্যেক দিন একবার করে রিডিং দিবা। এই ছকটা ইম্পর্ট্যান্ট আছে, এই ছকটা রিডিং দেবা, প্রত্যেক দিন একবার রিডিং দিবা। একবারে এটা মুখস্থ হবে না, কিন্তু হ্যাঁ মুখস্থ করতে হবে, কিন্তু একদিনে এটা মুখস্থ হবে না। প্রত্যেক দিন এই ছকটা একবার রিডিং দিবা। শ্রেণীতাত্ত্বিক প্রমাণ, এখান থেকে কি পড়বা তোমরা? এখান থেকে এই যে আসো, এই আলফ্রেড রাসেল ওয়ালেস যে বলছে না, এই কথাটা পড়বা যে আলফ্রেড রাসেল ওয়ালেস হচ্ছে প্রকৃতি বিজ্ঞান প্রাণীদের মানে প্রকৃতি 6টি অঞ্চলে যে ভাগ করছে, এটা পড়বা যে আলফ্রেড রাসেল ওয়ালেস তোমার হচ্ছে পৃথিবীকে 6টি অঞ্চলে ভাগ করছে, এই কথাটা পড়বা। শেষ, এখান থেকে এটাই শেষ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো, আর আজকের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবা। তো আচ্ছা, আল্লাহ হাফেজ।